স্বাগতম সবাইকে। কেমন আছে সবাই? গত ক্লাসে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আজকে আমাদের ক্লাসের বিষয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তো চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি? দেখো, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস কি বলছে, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস ও অরবিটালের সংখ্যা পাওয়া যায় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা, তাকেই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস ও অরবিটালের সংখ্যা, এই দুইটা জিনিস পাওয়া যায় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা, তাকেই কি বলা হয়? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যায় প্রধান কি দুটো জিনিস পাওয়া যায়, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং অরবিটালের সংখ্যা। এবং কিসের প্রভাব? চৌম্বক ক্ষেত্রের প্রভাব, এই জন্যই বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ওকে, এখন চৌম্বক ক্ষেত্রের প্রভাবটা কিভাবে কাজ করে বা পরমাণুতে কিভাবে চৌম্বক ক্ষেত্র কাজ করে। আচ্ছা, আমরা একটা পরমাণু, এটা মনে করি একটা পরমাণু, তাই না? তো এই পরমাণুতে বিভিন্ন অরবিটাল আছে। তো এটা নিউক্লিয়াস, এর বাইরে ইলেকট্রন আবর্তন করে। তো ইলেকট্রন কি? ঋণাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াসের অভ্যন্তরে ধনাত্মক চার্জযুক্ত। এখন এই ঋণাত্মক চার্জ পরমাণুতে ঋণাত্মক চার্জ এবং এই ধনাত্মক চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্রের তৈরি হয়। আর যেখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হয় সেখানে তো অবশ্যই চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এই কারণেই পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের প্রভাব কাজ করে। সেই প্রভাবটা কিসের জন্য কাজ করে? ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, এই ঋণাত্মক এবং ধনাত্মক চার্জের মিথস্ক্রিয়ায় মূলত তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। আর সেই তড়িৎ ক্ষেত্রের দ্বারা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এবার এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং অরবিটালের সংখ্যা, এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুতে ত্রিমাত্রিক দিক বিন্যাস সৃষ্টি হয় এবং এই ত্রিমাত্রিক দিক বিন্যাসটাকে প্রকাশ করা হয় মূলত চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা। দ্যাটস ইট। এবং দ্বিতীয়ত কি বলেছে? চৌম্বক ক্ষেত্র এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা? এম দ্বারা। এবং এম এর মান কত? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান কত? -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কত? -L থেকে 0 সহ +L পর্যন্ত। এই এলটা কি? হোয়াট ইজ এল? এল কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা গত ক্লাসে জেনে আসছি, তাই না? তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর ডিপেন্ডেন্ট এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান এম সমান কি? -L থেকে +L পর্যন্ত এবং অবশ্যই 0 সহ। অর্থাৎ এল এর যে কোনো মানের জন্য, এই পয়েন্টটা দেখি, এল এর যে কোনো মানের জন্য এম নির্ণয়ের সূত্র m = 2l + 1, অর্থাৎ m = 2l + 1। এই এল এর যে কোনো মানের জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত হবে? 2l + 1টি। ওকে, এখন এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা নির্দেশ করে। মানে এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরে মোট কতটি অরবিটাল থাকবে সেটা বোঝা যায়। কার দ্বারা? এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরে মোট কতটি অরবিটাল উপশক্তি স্তরে। আচ্ছা, এই উপশক্তি স্তরটা পাই আমরা কোথা থেকে? অরবিট থেকে, মানে প্রধান শক্তি স্তর থেকে। প্রধান শক্তি স্তরের থেকে আমরা পাচ্ছি উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলো আরো কিছু অরবিটালে বিভক্ত। সেই উপশক্তি স্তরগুলো আমরা কি কি পাইছিলাম? এস, পি, ডি, এফ, এই উপশক্তি স্তর সম্পর্কে আমরা গত ক্লাসে জেনে আসছি না? হ্যাঁ, এই শক্তি স্তর, উপশক্তি স্তরটা কিন্তু একক না, এরা প্রত্যেকটা উপশক্তি স্তরের একটা সেট। এর ভিতরে শুধু এস অরবিটালটাই একক, আর সবাই এক একটা অরবিটালের সেট। মানে পি অরবিটাল আরো 3টে অরবিটালে বিভক্ত, ডি অরবিটাল আরো অরবিটালে বিভক্ত, এফ অরবিটালও আরো অরবিটালে বিভক্ত। আমরা পরবর্তীতে সম্পর্কে জানবো। শুধু এখন জেনে রাখি এই যে উপস্তরগুলো আরো কিছু অরবিটালের একটা সেট। ওকে, তাই বললো যে এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা জানা যায়। ওকে, এখন আমরা দেখি এস এর জন্য কতটা অরবিটাল পাওয়া যায়, পি এর জন্য কতটা পাওয়া যায়, এফ এর জন্য কতটা পাওয়া যায়। আচ্ছা, যখন আমরা এস, তখন এল এর মান কত? এস এর জন্য এল সমান কত? গত ক্লাসে আমরা শিখে আসছি। এল সমান যদি এদিকে
এল সমান যদি 0 1 2 3 এই হয়, 0 এর জন্য অরবিটাল কি এস, 1 এর জন্য অরবিটাল পি, 2 এর জন্য অরবিটাল ডি, 3 এর জন্য অরবিটাল এফ। এটা আমরা গত ক্লাসে শিখে আসছি না। এল এর মান 0 1 2 3 এর জন্য উপশক্তি স্তরগুলো যথাক্রমে এস পি ও ডি, অর্থাৎ 0 হলে এস উপস্তর, পি 1 হলে পি উপস্তর, 2 হলে ডি, 3 হলে এফ। তাহলে এস এর জন্য এল এর মান কত? এস এর জন্য এল এর মান 0। ওকে, যখন এল সমান 0 পাবো তখন এম সমান কত পাবো? এম এর মান কত? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। এটা মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। তাহলে এল সমান যদি 0 পাই তাহলে এম সমান অবশ্যই 0। ওকে, এখন যে এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল পাওয়া যায়। এম এর মান কয়টা পাইছি? 0টা, মানে একটা পাইছি শুধু। এই 0 মানে এম এর মান 0, কিন্তু এম এর মান কয়টা? এখানে একটাই সেই 0। তাহলে এর উপস্তর কতটা হবে? এর অরবিটাল কয়টা হবে? শুধু একটা। অরবিটাল কয়টি? একটি। কেন একটি? এম এর মান শুধু একটি পাইছি, তাই অরবিটাল সংখ্যা একটি। এই এস উপস্তরে অরবিটাল সংখ্যা কয়টি হবে? একটি। সেটা কি? শুধু এস। ওকে, এখন উপস্তর পি এর জন্য এল সমান কত? পি এর জন্য এল এর মান কত? 1। পি এর জন্য 1। তাহলে এম এর মান কত পাবো? এম এর মান কি? এম এর মান মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। তাহলে এল এর মান কত পাইছি? 1। তাহলে মাইনাস এল থেকে, তার মানে মাইনাস 1 থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। প্লাস এল মানে প্লাস 1 পর্যন্ত। ওকে, তাহলে আমরা এম এর মান কয়টা পেলাম? একটা, দুটো, তিনটে এম এর মান পাইছি। তাহলে এর অরবিটাল সংখ্যা কয়টা হবে? একটা, দুটো, তিনটে অরবিটাল। তাহলে পি উপস্তরে অরবিটাল সংখ্যা কয়টি? 3টি। পি উপস্তরে অরবিটাল সংখ্যা 3টি। এস উপস্তরে অরবিটাল সংখ্যা 1টি। ওকে, এবার আমরা দেখি ডি উপস্তরের জন্য এল এর মান কত? ডি উপস্তরের জন্য এল এর মান কত? 2। তাহলে এম এর মান কত হবে? প্লাস এল, সরি, এম এর মান কি হবে? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। তাহলে মাইনাস এল সমান কি? -2 থেকে কত পর্যন্ত? +2 পর্যন্ত। তাহলে -2, -1, তারপরে কি আসে? 0। এবার +1 +2 আসে, তাই না? তাহলে আমরা ওই ডি এর জন্য উপস্তর কয়টি পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে ডি উপস্তরটি কয়টা উপস্তরের সমষ্টি? 5টি উপস্তরের সমষ্টি। তাহলে ডি উপস্তরটা কি? আরো অরবিটালের একটা সেট বলতে পারি, কারণ ডি অরবিটালটাই আবার 5টা অরবিটাল, সাব অরবিটালে বিভক্ত, তাই না? তাহলে ডি অরবিটালটা একটা সেট, সে সেটের সদস্য কয়টি? 5টি। অর্থাৎ ডি অরবিটালে আরো উপস্তর আছে কয়টি? 5টি। ওকে, এফ এর মানের জন্য আমরা কি পাই? এফ এর জন্য এল সমান কত পাই? এফ এর জন্য এল সমান 3। তাহলে এম সমান কত? এম এর মান কি? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। তাহলে -3 থেকে +3 পর্যন্ত যাব। -3, -2, -1, তারপরে আসে 0, এবার +1, +2, +3, দ্যাটস ইট। তাহলে এফ এর জন্য আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কয়টি পেলাম? দেখি, 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7। তাহলে কয়টা পাইছি আমরা? 7টি। অর্থাৎ এল এর মান 3 এর জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। তাহলে আমরা এই লাইনটায় চলে যাই। এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা। তাহলে এম এর মান কয়টা পাইছি? 7টা। তাহলে এফ উপস্তরে অরবিটাল সংখ্যা কয়টি হবে? 7টি। ওকে, তাহলে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কিসের উপর ডিপেন্ড করে? এল এর উপরে। এল এর মান 0, 1, 2 এর জন্য এম এর মান কত পাই? এবং এসপিডিএফ উপস্তরগুলোর জন্য এই এসপিডিএফ উপস্তরে আরো কয়টি অরবিটাল আছে সেটাও আমরা নির্ণয় করতে পারলাম। এবার আমরা চলে যাই 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর কোয়ান্টাম সংখ্যায় কি ছিল? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। 4 নম্বর দেখি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায় কি বলেছে? চুম্বক ক্ষেত্রে বিন্যস্ত প্রতিটি ইলেকট্রন তার নিজ অক্ষের উপর কোন দিকে ঘুরছে তা নির্দেশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়
সেইটাই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একে প্রকাশ করা হয় এস দ্বারা বা এম এর পরে সেমি সাব এস দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি বললো, যে চুম্বক ক্ষেত্রে বিন্যস্ত প্রতিটি ইলেকট্রন তার নিজ অক্ষের উপর কোন দিকে ঘুরছে তা নির্দেশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা একটা পরমাণু আঁকাই, তো কোন একটি অরবিটালের দুটি ইলেকট্রনে তার নিজ অক্ষের উপর কোন দিকে ঘুরতেছে সেটা নির্দেশকারী রাশিটাই কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, তাহলে আমরা দেখি এই পরমাণুতে এই একটা ইলেকট্রনে একটা ইলেকট্রন, তো এই ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন কোন দিকে হবে এবং এই ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিন কোন দিকে হবে তা নির্দেশ করা হয় যে রাশি দ্বারা, সেইটাই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো এটা দেখি এই ইলেকট্রন দুটির ভিতরে একটা কি হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তো আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করে। এই ইলেকট্রনটা যদি মনে করি ঘড়ির কাঁটার দিকে, আচ্ছা ঘড়ির কাঁটার দিকে মানে কি, এই রকম এটা ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কি এই রকম, তাই না? তো এই ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকের জন্য কি বলেছে, এস সমান প্লাস মাইনাস হাফ। এস এর মান কত হয়, প্লাস মাইনাস হাফ। এস সমান যখন প্লাস হাফ তখন ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। অর্থাৎ আমি যদি এই ইলেকট্রনটা যদি মনে করি এস সমান প্লাস হাফ, এর সমান প্লাস হাফ মনে করি, তাহলে এটা কি করবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে বলতে এই যে এইভাবে রাউন্ড করবে ঘড়ির কাঁটার দিকে, এবং তাহলে অপর ইলেকট্রনটা কি করবে, ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে অ্যান্টি ক্লক, তার মানে এইভাবে ঘুরবে, এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কোনো একটি অরবিটালের যদি দুটো ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রন কিভাবে ঘুরবে, একটা ঘড়ির কাঁটার দিকে এবং আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এই ঘড়ির ইলেকট্রন দুটির ঘূর্ণনটাকে যে রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটাই মূলত ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কি, প্লাস মাইনাস হাফ। অর্থাৎ দুটি ইলেকট্রনের একটি হবে প্লাস হাফ আর একটি হবে মাইনাস হাফ। এখন যে ইলেকট্রনটার মান হবে প্লাস হাফ সেইটা হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর যে ইলেকট্রনের ঘূর্ণনের স্পিন, যে ইলেকট্রনটার স্পিন মাইনাস হাফ, সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো এই ছিল আজকের আলোচনা বিষয়। ধন্যবাদ সবাইকে।